আজ আমরা সমবেত হয়েছি। আমার সঙ্গে আছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের যিনি সচিব দায়িত্বে রয়েছেন তপন দাস মহোদয়, রয়েছেন আমাদের এল্লান্সল মহোদয় ডাইরেক্টর, এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন সকলকে আমি স্বাগত জানাই। আজকের মূলত বিষয় হচ্ছে 2025-26 অর্থ বছরে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের বাজেটে আমরা কিছু উত্থাপন করা হয়েছিল যে বিষয়গুলো আমরা করব 25-26-এ। সেই কতগুলো কাজ হয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই যে সিদ্ধান্তগুলো হয়েছে। মূলত আমরা চারটা বিষয় গত বাজেটে আমরা রেখেছিলাম, খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল চারটা। একটা হচ্ছে আমাদের রাজ্যে বালিকা বিবাহ রোধ করা, যেন কম করা যায় বালিকা বিবাহ। আপনারা জানেন এটা একটা বড় সংখ্যা ছিল, তো সেটাকে কম করতে গিয়ে একটা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা আমরা সে বাজেটে রেখেছিলাম, এবং সেটা গত বছর রাখা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি ওই বছর মাঝামাঝিতে সেটা আমরা শুরু করেছি, এবং শুরু হওয়ার পর ইতিমধ্যে আমরা প্রায় 25-26 অর্থ বছর 45 জনকে সেই সুবিধাটা দিতে পেরেছি। এই সুবিধাটা কি অন্তদয় পরিবারের যে সমস্ত কন্যা সন্তান 18 বছর পূর্ণ হলে পরে তাদের বিয়ের জন্য 50,000 টাকা আমরা তাদেরকে দিয়ে থাকি, এবং দুজন কন্যা সেই সুবিধাটা পাবে। আমরা ইতিমধ্যে 45টা অ্যাপ্লিকেশন এসছে, আর আপনাদের মাধ্যমে আরো যেন একটু প্রচার প্রসার হয়। আমাদের কাছে অর্থের ব্যবস্থা রয়েছে, আমরা চাই আরো অ্যাপ্লিকেশন আসুক, আর এর জন্যই আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনায় বসছি। আর ইতিমধ্যে 45 জন কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন, এবং আমরা তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্টও করেছি। 2 নম্বর ছিল মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। কোনো কন্যা সন্তান জন্ম হলে অন্তোদয় পরিবারে তারা যেন কোনো অসহায় বোধ না হয়, তারা যেন মেয়েকে স্বাভাবিকভাবে লালন পালন করে, এর জন্য ফাইন্যান্সিয়াল একটা গভর্নমেন্ট সাপোর্ট, অর্থাৎ 50,000 টাকা তাদেরকে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। তাদের 18 বছর পুরো হলে সেই টাকাটা তাদের বিবাহ বা এডুকেশনের কোনো খাতে যেন খরচা লাগাতে পারে, তার জন্য এই স্কিমটা আমরা নিয়ে এসেছিলাম। এটাও প্রায় 105 জনকে আমরা ইতিমধ্যে আমরা দিয়েছি। এটাও নতুন যেহেতু স্কিম, এই দুটো স্কিমই একদম নতুন, মানুষে অনেকেই জানেন না। আপনাদের মাধ্যমে আরো হয়তো এটা প্রচার হবে। তো ইতিমধ্যে 105 জন অ্যাপ্লিকেশন করেছেন, আমরা 105 জনকে দিতে পেরেছি 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করে। আর একটা ছিল চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অর্থাৎ মানসিক দিব্যাঙ্গ যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের জন্য প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে। এটাও আমরা বাজেট অধিবেশনে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এই স্কিমটাও আমরা ইতিমধ্যে 5,000 টাকা করে দেওয়া, এটা প্রায় আমাদের রাজ্যে ইতিমধ্যে 3,492 জনকে এই স্কিমের আওতায় এনে প্রত্যেক মাসে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ এই স্কিমে 5,000 টাকা করে প্রতি মাসে আমাদের রাজ্যে 3,492 জন পেতে শুরু করেছেন। এই সংখ্যাটা আরো বাড়বে হয়তো, কিন্তু এটা নিরন্তর যত আসবে আমরা দেব। এই সংখ্যাটা বর্তমানে 3,492 জন রয়েছে, যারা 5,000 টাকা করে যতদিন বেঁচে থাকবেন ততদিন সেই টাকাটা তারা পাবে। এছাড়া প্রায় 20,027 জন আমাদের রাজ্যের দিব্যাঙ্গ যারা আছে 2,000 টাকা করে যারা পান। আর এটা যেটা বললাম আমি, এটা হলো মানসিক দিব্যাঙ্গ যারা, এই মানসিক দিব্যাঙ্গরা 5,000 টাকা করে পান। এবং আমাদের আর একটা আমরা আপনাদের সামনে বলেছিলাম এখানে প্রেসে, যে আমরা বর্তমান সময় যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে শহর এলাকাতে ছাত্রছাত্রীর সংখ্যাটা একটু কমছে, অর্থাৎ শিশুদের যে আগমন সেখানে একটু সংখ্যা কম হচ্ছে। এটা বড় রিজন হচ্ছে শহরে এবং বিভিন্ন মফস্বলেও বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল, যেমন বিদ্যাজ্যোতি হয়েছে, পিএমসি হয়েছে, বা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল এসছে, সেন্ট্রাল স্কুল অনেকগুলো হয়েছে, এবং প্রাইভেটও অনেক স্কুল এসে গেছে। এর জন্য মা বাবাও চান যে ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামেই বেশি করে যাক, সেখানে ছোটবেলার থেকেই তারা ইংলিশে শেখুক, এটা চান। এর জন্য আমরাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের অঙ্গনওয়াড়ি 100খানা অঙ্গনওয়াড়িকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ইংলিশ মিডিয়াম করব। আমরা বর্তমানে আগরতলা শহর, উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর এই শহরগুলো মিলে আমরা 100খানা এরকম আধুনিক মডার্ন একদম সমস্ত সুবিধাযুক্ত করে 100খানা আমরা ইংলিশ মিডিয়াম অঙ্গনওয়াড়ি সেন্টার করেছি আমরা ইতিমধ্যে, এবং সেখানে সেই ধরনের কোয়ালিটি যাদের আছে সেই ধরনের আমরা টিচারও দিয়েছি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারও আমরা সেখানে নিয়োগ করেছি। এছাড়া আমাদের কিছু সক্ষম অঙ্গনওয়াড়ি, অর্থাৎ যেগুলোতে জলের ব্যবস্থা থাকবে, স্মার্ট টিভি থাকবে, ইলেকট্রিসিটি থাকবে, এরকম আমাদের প্রায় 640টা
আমরা 562টা অঙ্গনওয়াড়ি সেন্টার সক্ষম করেছি এবং 640টা আমরা নতুন করে পাঠিয়েছি অনুমোদনের জন্য, সেগুলো আমরা করব। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের রাজ্যে 2018-র আগে একখানেও অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে বিদ্যুৎ আছে এরকম ছিল না, অর্থাৎ বিদ্যুৎবিহীন অবস্থায় আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো ছিল। বর্তমান সময়ে আমাদের 25-26 অর্থ বছর পর্যন্ত 3559টা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি এবং আমরা এবছর 2026-27 অর্থ বছরে আরো 5000 অঙ্গনওয়াড়িকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি দপ্তরের কাছে। আমাদের আশা এগুলো আমরা পুরো করতে পারবো। অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে 100% অঙ্গনওয়াড়ি, আমাদের যতগুলো অঙ্গনওয়াড়ি আছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে যেন বিদ্যুৎ সংযোগ হয়ে যায়, সেটা আমাদের লক্ষ্য রয়েছে। আমরা নতুন বাৎসল্য সদন অর্থাৎ শিশু আবাস নির্মাণের জন্য দক্ষিণ জেলাকে এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি। দক্ষিণ জেলা একটা শিশু নিবাস হবে, সেখানেও প্রায় 5,58,00,000 টাকা দেওয়া হয়েছে সেই আবাসের জন্য। আমাদের 59 জেলায় বর্তমান সময় 59 জেলাতে একটিও মানে কন্যা শিশুদের জন্য কোনো হোম নেই। এতে করে কি হয়, কৈলাসহরে মহকুমায় কোনো ধরনের, কৈলাসহর মহকুমা ছাড়া পুরো 59 জেলাতেই কোনো ধরনের কোনো কেস যদি আসে, ধরুন কোথায় শিশু বিবাহ হলো বা অন্য কোনো কারণে সেখানে কোনো শিশু কন্যাকে পুলিশ হাজতে বা ধরুন কোর্টে প্রডিউস করা হয়, তারপরে তাকে রাত্রে রাখার জন্য কোনো ব্যবস্থা নেই, তাই তাকে ধর্মনগর নিয়ে যাওয়া হয় বা আগরতলা নিয়ে আসতে হয়। এর জন্য আমরা কৈলাসহরে এরকম একটা শিশু কন্যা আবাস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেও প্রায় 1,34,00,000 টাকা দেওয়া হয়েছে। এটা এবছর কাজ শুরু হবে, সেখানে আমরাও সেটা করছি। স্মার্ট ক্লাস সেগুলো আমরা করছি। আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে, এরকম 57টা ICDS প্রকল্প, তার মধ্যে প্রায় 10,469টি অঙ্গনওয়াড়ি রয়েছে, যার মধ্যে প্রায় 2,36,999 জন শিশু রয়েছে, মারা তো রয়েছে, আপনারা জানেনই। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায়, যেটা PM জন্মন আমরা বলি, তাতে করে প্রায় 226টি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার শুরু হয়েছে। এই যে রিয়াং শরণার্থী ব্রু সেটেলমেন্ট এরিয়া, এই ব্রু সেটেলমেন্ট এরিয়াতেও কিন্তু 226টা নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা করেছি এবং এর মধ্যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার বিল্ডিং তৈরি করার জন্য 12 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে পাকা বাড়ি করার জন্য RD এর কাছে। এগুলো কাজ চলছে। এর মধ্যে প্রায় 126খানা অঙ্গনওয়াড়ি কেন্দ্র অলরেডি বিল্ডিং হয়ে গিয়েছে এবং ধরতিয়া বা ডাসগুয়া যেটা, সেখানেও প্রায় 119খানা অঙ্গনওয়াড়ি সেন্টার জনজাতি এরিয়াতে নির্মাণ করা হচ্ছে। আপনারা যদি দেখুন, প্রায় এটা 350-রও কাছাকাছি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার শুধু জনজাতি এলাকাতে নতুন তৈরি হচ্ছে। PM জন্মন যেখানে আমাদের ব্রু সেটেলমেন্ট এরিয়া বা জনজাতি এরিয়া, বাকি এরিয়া যেগুলো রয়েছে সবগুলো মিলে। আমরা যদি দেখি অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যার ভাতা যেটা আমরা দিই তাদেরকে, সেটাও আমাদের রাজ্যে SNS প্রসেসের মাধ্যমে একটু পরিবর্তন হয়েছে। আপনারা দেখেছেন হয়তো মিডিয়াতে 1-2টা গ্রুপ আমাদের রাজ্যে সেটাকে রাজনীতিকরণ করতে চাইছে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে নিয়ে, যে তাদের স্যালারি বা তাদের পয়সাটা সঠিক সময় পাচ্ছেন না। এটা দেখুন 2025-26 যে অর্থ বছর পর্যন্ত যেটা দেওয়া হতো তাদের অনারিয়ামটা, সেটা আমাদের স্টেট ট্রেজারি, যেটা এই স্টেট ট্রেজারি থেকে দেওয়া হতো। কেন্দ্র সরকারের একটা পার্ট আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিরা যে অনারিয়ামটা পান, তার অর্ধেক পার্টটা দেওয়া হয় কেন্দ্রের থেকে, অর্ধেক দেওয়া হয় রাজ্য থেকে। তো রাজ্য সরকারের যে স্যালারিটা, এটা কি হয়েছে এর আগে অর্থাৎ 2025 পর্যন্ত, 25-26 অর্থ বছর পর্যন্ত 31 মার্চ পর্যন্ত এটা আমরা অ্যাডভান্স পেতাম কেন্দ্র থেকে টাকাটা। এর জন্য আমরা মাসের প্রথমেই তাদের স্যালারিটা দেওয়া হতো। কিন্তু এই 2 মাস অর্থাৎ এপ্রিল এবং মে মাস, এই 2 মাসে আমাদের স্যালারিটা দিতে একটু অসুবিধা হয়েছে। কেন্দ্রের যে পার্টটা একটু দেরিতে এসছে এবং আমরা রাজ্য সরকার যে পার্টটা আমরা তাদের যথাসময় দিয়েছি, কিন্তু কেন্দ্রের সরকারের যে পার্টটা একটু দেরিতে এসে আসার কারণে একটু সমস্যা হয়েছে। কিন্তু এটা নিয়ে আমরা দেখলাম কিছু পলিটিক্যাল পার্টি, এদের কাছে আর কোনো এজেন্ডা নেই, এই এদেরকে নিয়ে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে নিয়ে মিছিল মিটিং আন্দোলনের ডাক দিয়েছেন। যাই হোক, এটাও সলভ হয়েছে, এটাও ইতিমধ্যে আমরা সলভ করে নিয়েছি। আমাদের রাজ্য যে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে কথা বলে আগে যেভাবে তাদের স্যালারি প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে দেওয়া হতো, এখনো তাদের সেই অনারিয়ামটা মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে। এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এটা আমরা সলভ করে নিয়েছি। আরেকটা বিষয় হলো, আপনারা অনেক সময় শোনেন
বিভিন্ন মাধ্যমে যখনই আন্দোলন করেন এরা, আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছেন তারা বলে থাকেন যে আমাদের যে আনুষঙ্গিক যে সমস্ত খরচা আমরা করি অঙ্গনওয়াড়িগুলোতে, আমরা অনেক সময় ডিম কিনে নিয়ে যাই বা অন্য কিছু কিনে নিয়ে যাই। আমি এর জন্য আজকে কিছু তথ্য তুলে এনেছি। আমি র্যান্ডমলি আমাদের আগরতলা শহরের কিছু অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা আছে তাদের অ্যাকাউন্টের স্টেটমেন্ট গুলো এনেছি, তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট গুলো। আসলে কি হয়, আমি এটা খোলাসা করে বলি, আমাদের রাজ্যে নয়, এটা সারা দেশে অঙ্গনওয়াড়ি এইভাবেই চলে। এখানেও সেই চলে আসছিল যেভাবে আগের থেকে, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নামে একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে ওনার স্যালারিটাও ওনার অ্যাকাউন্টে যায় এবং আনুষঙ্গিক যে টাকাগুলো দেওয়া হয় তাদের ইনসেন্টিভ হোক বা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য কিছু কেনাকাটা হোক বা সেখানে যে পুষ্টির যে বিষয়গুলো থাকে সেই টাকাটাও তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। যেহেতু ওনাদের নিজেদের অ্যাকাউন্টে দেওয়া হয়, সেই টাকাটা অনেক সময় হিসেব মেলানো একটু মুশকিল হয়ে যায়। এর জন্য আমি এটা আলাদা আলাদা হিসাব বানিয়ে নিয়েছিলাম। এক বছরে 2/4/2025 থেকে 30/3/2026, অর্থাৎ এক বছর যেটা বিগত হয়েছে, এই বছরের অর্থ বছরে আমরা ইনসেন্টিভ বাবদ বিভিন্ন তাদের, সেটা মোবাইল রিচার্জ হোক বা তাদের টিএ হোক বা তাদের যে ফেস্টিভ্যাল গ্রান্ট হোক, ফেস্টিভ্যাল অ্যাডভান্স হোক, শাড়ি কেনার পয়সা হোক, এই সমস্ত কিছু, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় তাদের রেজিস্ট্রেশন করলে তারা ইনসেন্টিভ পান, এই সমস্ত কিছু মিলে প্রায় তাদেরকে 19,185 টাকা দেওয়া হয়েছে। এবং আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র তারা কেনাকাটা করেন সেই কেনাকাটারও 51,632 টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ এক বছরে 70,871 টাকা এডিশন তাদের স্যালারি ছাড়াও এই টাকাটা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো এটা এর জন্য আমি আপনাদেরকে বলছি যে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছেন তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু কিছু পলিটিগুলো। হ্যাঁ, পার হেড আমি পুরো বছরের পুরোটাতে আছে, আমি জাস্ট আপনাকে সংক্ষেপে এটা বললাম যে প্রত্যেককে এই টাকাটা দেওয়া হয়েছে। আমরা এটাকে আরো স্পষ্ট করতে চাই যে আমরা এই বছর আমাদের লক্ষ্য রয়েছে যে আমরা অঙ্গনওয়াড়ি দিদিমণিদের যে অনারিয়ামটা পান সেটা তাদের অ্যাকাউন্টে যাবে এবং এই আনুষঙ্গিক যে টাকাগুলো বললাম অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে গিয়ে তার জন্য আলাদা একটা অ্যাকাউন্টের ব্যবস্থাও আমরা করছি। একটু সময় লাগছে, সেটাও আমরা করছি যেন তাদের জন্য আলাদা অ্যাকাউন্ট অঙ্গনওয়াড়ি সেন্টারে হয়। তো সেখানে যে সমস্ত তারা কেনাকাটা করেন সেটা সেই অ্যাকাউন্ট থেকে যাবে। তো এগুলো আমরা যে সমস্যা ছোট ছোট রয়েছে এগুলো সমাধান করার আমি চেষ্টা করছি। তো মূল বিষয় এগুলোই ছিল আমাদের আজকের বলার আপনাদের। আপনারা যদি আর কিছু জিজ্ঞাসা করতে চান জিজ্ঞাসা করতে পারেন। আর একটা কথা, আমাদের রাজ্যে দেখুন, ছোট রাজ্য, আমাদের নিজেদের সোর্স খুব কম ফাইন্যান্সিয়ালি, আমরা কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্য। কেন্দ্র আমাদের বিভিন্ন স্কিমে টাকা দেন, সেই টাকাতে আমরা রাজ্য চলে। আপনারা মিডিয়াতে কাজ করেন, আপনারা অত্যন্ত গুণীজন, আপনারা সেগুলো জানেন। আমাদের রাজ্য যদি দেখি, আমরা অঙ্গনওয়াড়িতে যারা কাজ করেন, অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কার, ইতিমধ্যে যে মানে ওনারা যে অনারিয়ামটা পান এই লিস্ট আমার কাছে আছে, যেখানে সারা দেশের আমরা কেন্দ্রশাসিত এবং রাজ্য সরকার যে 34টা রাজ্যের মধ্যে প্রায় 20খানা রাজ্যের থেকে বেশি আমরা অনারিয়াম দিয়ে থাকি। অর্থাৎ এরকম 20খানা রাজ্য যেগুলো বড় রাজ্য তার থেকেও আমরা বেশি অনারিয়াম দিয়ে থাকি। আমাদের থেকে খুব বেশি দেয় এরকম 5-7খানা 10খানা রাজ্য আছে, খুব বড় রাজ্য যাদের নিজেদের প্রচুর সোর্স আছে, অল্প বেশি দিয়ে থাকে। নতুবা আমরা 20খানা রাজ্য থেকে, আপনারা যদি শুনেন যেমন বিহারের মতো রাজ্য, বড় রাজ্য, যেখানে 7,000 টাকা অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কাররা আছে তাদেরকে দেওয়া হয়ে থাকে। আপনি যদি দেখুন হিমাচল প্রদেশ 9,500 টাকা দেওয়া হয়। আপনি যদি দেখুন জম্মু কাশ্মীরে 5,000 টাকা দেওয়া হয়, ঝাড়খণ্ডে 9,500 টাকা দেওয়া হয়, উড়িষ্যাতে 7,500 টাকা দেওয়া হয়, পাঞ্জাবে 9,500 টাকা দেওয়া হয়, রাজস্থানে 9,054 টাকা দেওয়া হয়, আপনি উত্তরপ্রদেশ 6,000 টাকা দেওয়া হয়, উত্তরাখণ্ডে 9,300। এরকম প্রায় 20খানা রাজ্য আছে আমি বললে, যেখানে 20খানা রাজ্যের থেকে আমরা বেশি দিই, আমরা 10,400 টাকা দিই। আমাদের ইচ্ছা আছে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীরও ইচ্ছা আছে, আমাদেরও ইচ্ছা আছে যেন আমরা আরো তাদেরকে বেশি দিতে পারি, কিন্তু আমাদের অর্থের যোগান, অর্থের ব্যবস্থা হতে হবে, তবেই তো আমরা দিতে পারবো। তার জন্য আমাদের প্রয়াস রয়েছে আমরা যেন তাদের অনারিয়ামটা আর একটু বাড়াতে পারি, তাদের পুজোর বোনাসটা আমরা একটু বেশি দিতে পারি। আমাদের লক্ষ্য রয়েছে তাদের গ্র্যাচুইটি নিয়ে একটা সমস্যা আছে সেটার সমাধান করতে পারি। এগুলো নিয়ে আমাদের সদিচ্ছা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন আমরা যারা সাধারণ যারা ওয়ার্কার আছে তারা যেন সমস্ত সুযোগ সুবিধাগুলি পান, কিন্তু আমাদের আর্থিক যে ব্যবস্থা সেটার উপর নির্ভর করেই করতে হচ্ছে। যাই হোক, এগুলো আমাদের মোটামুটি ছিল। আর যদি কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন।
শিশুরা যে খাবার টাবার দেওয়া হয়, যেমন ডিমের যে খরচটা দেওয়া হয়, এটা এখন তো বাজার রেট বেশি, সেই অনুযায়ী এটা একটা অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীরা। না, এটা ঠিক আছে। এটার জন্য দেখুন, এটা তো আসলে কেন্দ্র সরকার এটা স্কিম, আমরা চাইলেই দামটা বাড়াতে পারি না। এটা যেহেতু কেন্দ্র সরকারের স্কিম চলছে, এটা সারা দেশেই সমান ইকুয়াল রেটটা। এটা এরকম না ত্রিপুরার জন্য, এই যে আমাদের সারা ভারতবর্ষে এরকম না। আজকে যারা এখানে রাজনীতিটা করছেন, যারা তাদেরকে নিয়ে, এই যারা আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সাধারণ ওয়ার্কার, তাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন, তাদের রাজ্য, তারা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় ছিল, আজকে তো হয়তো নেই, আজকে তারা সারা দেশে কোথায় ক্ষমতা নেই, কিন্তু যখন তারা ক্ষমতায় ছিলেন তার রাজ্য, ওই রাজ্য ডিমের রেট ততই ছিল। কারণ যেহেতু এটা কেন্দ্র সরকারের স্কিম, সারা দেশে ইকুয়াল। এটার আমরা চিঠি লিখছি, আমাদের অফিসিয়ালরা যখন মিটিং এ যান কেন্দ্রে, এটা বারবার আমরাও চিঠি দিচ্ছি যে বাজারে যে প্রাইসটা হয় সেই প্রাইসের জন্য দেওয়া হয়। তো এটা নিয়ে বিবেচনা চলছে, নিশ্চয়ই সেটাকে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে, বাড়ালে সব জায়গায় বাড়বে। এটা এরকম নয় শুধু আমাদের রাজ্যে আমরা কম দিচ্ছি, অন্য রাজ্যে বেশি দিচ্ছি। আপনাকে যেটা আমি বললাম, এই যে স্যালারির যেটা দেখছেন, এই কম্পোনেন্টটা বলে আমরা 10,500 টাকা কেন দিচ্ছি, এর জন্য দিচ্ছি আমরা যে 5,000 টাকাটা দিচ্ছি, অন্য রাজ্যে হয়তো 1,000 টাকা দিচ্ছে। কেন্দ্র সরকার যে পয়সাটা দিচ্ছে ইকুয়াল সবাইকে দিচ্ছে, কিন্তু তার সঙ্গে যে মানে রাজ্য সরকারের যে পার্টটা, কোন রাজ্যে 1,000, কোন রাজ্যে 2,000, কোন রাজ্যে 3,000, কোন রাজ্যে 4,000, সেইভাবে তাদের অনারামটা বেশি হচ্ছে। তো আমাদের রাজ্যে আমরা আমাদের সাধ্য মতো বেশি দিচ্ছি। আমরা লাস্ট 7 বছর যদি দেখি, এই গভর্নমেন্ট আসার পর, অর্থাৎ আমাদের প্রফেসর ডাক্তার মানিক শাহর নেতৃত্বে বা এর আগে বিপ্লব দেবের নেতৃত্বে আমাদের রাজ্যে যে 8 বছরের সরকার চলছে, আমাদের সময় প্রায় আমরা 2,700 টাকার মতো আমরা বাড়িয়েছি অনারিয়ামটা, 2,700 টাকার মতো। কিন্তু এর আগের যে যদি আপনি 5 বছর দেখুন, 2013 থেকে 2018 দেখবেন সেখানে প্রায় 1,700 টাকা তারা বাড়িয়েছে। তো এর মানে এই নয় যে আমরা একদমই বাড়াচ্ছি না। আপনি 2013 থেকে 2018-তে দেখবেন, আপনি 2013 থেকে 2018 ডাটাটা পেয়ে যাবেন। আপনার 2013 থেকে 2018-তে ধরুন 1,700 টাকা বাড়িয়েছে, 1,750 টাকা বাড়িয়েছে। আমরাও 2018 পর থেকে 2018 থেকে আজকের দিন অবধি আমরা যদি দেখেন, তো আমরা প্রায় 2,800 টাকা, 2,750 টাকার থেকে 2,800 টাকার মতো আমরা বাড়িয়েছি। তো আমরা চেষ্টা করছি আরো বাড়ানো। এটা যথেষ্ট আমি বলছি না, আমি বলছি না যে এই যে অনারিয়ামটা আমরা দিচ্ছি এটা একটা মানুষের যথেষ্ট, এটা যথেষ্ট নয়। কারণ অঙ্গনওয়াড়ি আমরা ওয়ার্কারদের অনেক কাজ করতে হয়, শুধুমাত্র যে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার চালানো এরকম না, অনেকগুলো সামাজিক কাজ থাকে, সরকারি কাজ থাকে, যেগুলো তারা করেন, যথেষ্ট পরিশ্রম করেন। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদেরও সরকারের প্রয়াস রয়েছে বেশি দেওয়ার। কিন্তু এর মানে এই নয় যে আমরা মানে সারা দেশ থেকে আলাদা, আমরা সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরাও চলছি। কিছু মানবাধিকার সংগঠন বা কিছু মানবাধিকার কর্মী তারা অভিযোগ করছেন যে যে ভাতাটাই পাওয়ার কথা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাদের, তারা সেটা ঠিকঠাক সময় পেতেন না, বা আপনি যেটা বললেন যে আগামী দিনে সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি এই যে ডিমের জন্য যে বরাদ্দ, সেটাও তাদের কাছে ঠিকঠাক সময় পৌঁছানো বলে অভিযোগ। এটাই আমি তো এখন বললাম, আমি এটাই আপনাকে বললাম। সত্যতা না থাকে তাহলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এই যে একটা মিথ্যে প্রচার হচ্ছে, এর জন্যই তো আজকে আপনি যে কথাটা বললেন, আমি এখনই ওনাকে এই কথাটার উত্তর দিয়েছি। আমার কাছে এই যে বিভিন্ন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের, এটা বিভিন্ন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের আমাদের রাজ্যের ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, এর জন্য আমি স্টেটমেন্টটা এনেছি। আপনি চাইলে তার ফটো তুলে নিতে পারেন। আমি ব্যাংক স্টেটমেন্ট গুলো এর জন্য এনেছি যে প্রত্যেক মাসে, সেটা আমি স্বীকার করে নিয়েছি যে 2025-26 যে অর্থ বছর, তার মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ 2025-এর 30 মার্চ পর্যন্ত কোনো ধরনের পয়সা একদিনও দেরি হয়নি। অর্থাৎ যেভাবে দীর্ঘ 25 বছর যারা এই মানবাধিকার কমিশন কথা বলছেন, যারা 25 বছর যে দলের কথা বলে ওরা দাঁড়াচ্ছে, তখনকার সময় যেভাবে স্যালারি অনারিয়ামটা যত তারিখে, ঠিক সেই তারিখ অর্থাৎ 2025-এর 31 মার্চ পর্যন্ত গিয়েছে, 31 মার্চ 2026। অর্থাৎ এই 2 মাস, এপ্রিল এবং মে মাস, যেহেতু কেন্দ্র সরকার সমস্ত, শুধু আমাদের নয়, সেটা অঙ্গনওয়াড়ি নয়, সরকারি যত দপ্তর আছে সব দপ্তরের অ্যাকাউন্ট যে টাকা যে ট্রানজাকশন হয় তার পদ্ধতি চেঞ্জ হয়েছে। এখন এসএনএস পস হয়েছে। এসএনএস পস মানে একটা সেন্ট্রাল প্রসিডিউরের মাধ্যমে তার সেন্ট্রালাইজ পয়সাটা সারা দেশে মানে যতগুলো দপ্তর আছে তাদেরকে দেওয়া হবে। আগে কি হতো, স্টেট ট্রেজারিতে টাকাটা আসতো, অর্থাৎ কেন্দ্র সরকার যাই কিছু করবে সেই টাকাটা
রাজ্য সরকারের কোষাগারে আসতো, রাজ্য সরকারের কোষাগার থেকে তার সময় মতো স্যালারি দেওয়া হতো। এখন এরকম নয়, এখন কি হয়, এখন আমরা ভাউচার বানিয়ে যে আমার অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের এত টাকা চাই এই মাসে স্যালারি দেওয়ার জন্য, অনারিয়াম দেওয়ার জন্য, সেটা গেলে পরে তারা আমাদের এখানে টাকাটা পাঠাবে। তা এর জন্য কি হয়েছে, এই যে 10-12 দিন 15 দিন লেট হয়েছে, এই 2 মাস আমি তার জন্য স্টেটমেন্ট এনেছি, 2 মাস আমরা স্বীকার করছি, 2 মাস যেহেতু একটা চেঞ্জ হয়েছে পুরোটা স্ট্রাকচারটা, এটাও আমরা সলভ করে নিয়েছি। এটাও আমাদের অর্থ দপ্তর অ্যাডভান্স টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। আগে কি হতো, যেহেতু দুটো কোম্পানির একসঙ্গে দিতে হয়, যেহেতু আমাদের শেয়ারটা, আপনারা দেখুন স্টেটমেন্ট যদি দেখুন, আমি এখানে লিখে রেখেছি, আপনি যদি দেখেন এখানে লেখা রয়েছে, আমরা এই দেখুন এখানে আমি স্যালারিটা নিয়ে এসেছি। আমরা এপ্রিল মাসের 2 তারিখে আমরা এই ভদ্র মহিলার টাকা নিফটিতে, আমাদের এনএফটিতে ট্রান্সফার হয়েছে 5,946 টাকা। অর্থাৎ ওনার যে স্যালারির পয়সাটা, আমাদের যে শেয়ারটা, রাজ্য সরকারের যে শেয়ারটা 2 তারিখের মধ্যে অনারিয়ামটা ঢুকে গেছে, এবং বাকি যে পার্টটা সেটা ঢুকেছে গত 8/5 গিয়ে, অর্থাৎ কয়েকদিন দেরিতে গেছে। যেহেতু আমি এটা বললাম যে একটা প্রসেস চেঞ্জ হয়েছে, এর জন্য সেটা লেট হয়েছে, বুঝলেন তো। এটা 2 মাস হয়েছে, কিন্তু এটা এরকম পার্মানেন্ট, এটা তো সলভ, যেহেতু 2 মাস হয়েছে তার মধ্যে ইতিমধ্যে আমরা এটাকে সলভ করার জন্য ব্যবস্থা নিয়ে এসেছি, এবং এটা আগামীতে আর হবে না, সেটাও সলভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ডিমের ক্ষেত্রে যে অভিযোগটা উঠছে, ডিমের দাম ঠিকঠাক সময় তারা পাচ্ছে না, সেটাও তো আমি বললাম আপনাকে, এটার ফটো তুলে নিয়ে নেবেন, আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, প্রত্যেক মাসে ডিম এবং আদার্স মিলে 51,632 টাকা আমি যে অ্যাকাউন্টটা এনেছি, প্রত্যেকের তো আলাদা আলাদা হবে, কোথায় অঙ্গনওয়াড়িতে 10 জন স্টুডেন্ট আছে, কোথায় 20 জন আছে, কোথায় 5 জন আছে, তো সেই হিসাবে পয়সাটা ঢুকবে। আমি যার অ্যাকাউন্টটা রেখেছি, এখানে কয়েকটা অ্যাকাউন্ট রেখেছি, তার মধ্যে আমরা 51,632 টাকা ওনাকে দেওয়া হয়েছে 1 বছরের এই যে জিনিসগুলো কেনাকাটা করেন, এবং ওনাকে ইনসেন্টিভ মানে বিভিন্নভাবে, এই যে মোবাইল রিচার্জ, বা ধরুন শাড়ি কেনা, বা তিনি মাতৃবন্দনা যোজনায় যেটা এন্ট্রি করেন পোষণ ট্যাকারে, সেগুলো করলে একটা ইনসেন্টিভ পান, এগুলো মিলে 19,185 টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছে। তাহলে এই যে পয়সাটা 70,870 টাকা ওনার স্যালারি ছাড়াও, মানে অর্থাৎ অনারিয়াম ছাড়াও এই টাকাটা ঢুকেছে। সমস্যাটা কোথায়, মেজর সমস্যাটা আমি যেটা রিয়েলাইজ করলাম, যে ওনাদের অ্যাকাউন্টটা একটা অ্যাকাউন্ট, অর্থাৎ ওনার স্যালারি অ্যাকাউন্টে এই টাকাটা ঢোকে। অতএব এখানে একটু সমস্যা, এটা আমাদের এখানে সারা দেশেই এটা, কিন্তু এটাকেও আমরা সংশোধন করার জন্য আমাদের প্রয়াস রয়েছে, আমরা যেন আলাদা অ্যাকাউন্ট করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গনওয়াড়ির জন্য আলাদা অ্যাকাউন্ট করে দিতে পারি। তাহলে কি হবে, এই টাকাগুলো ওই অ্যাকাউন্টে যাবে, যেটা ওনার আনুষঙ্গিক ডিম কেনা বা অন্যান্য কিছু। আর ডিমের প্রাইসটা নিয়ে আমি আগেও বললাম, যেটা আমরা প্রাইসটা ঠিক করিনি, এটা সারা দেশে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেটা উত্তরপ্রদেশেও এই দাম ছিল, কেরলেও এই দাম ছিল, আর ওয়েস্ট বেঙ্গলেও এই দামই দেওয়া হতো, অর্থাৎ সারা দেশেই ইকুয়াল যে প্রাইস যতগুলো আছে সেম প্রাইসে দেওয়া হতো। এখানে আমাদের এখানে কিছু করার নেই। হ্যাঁ, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চিঠি লিখছি, মিটিং এ যখন যাই আমরা কথা বলি যে এখন ডিমের দাম বাজারে বেড়েছে, তো এটাতে কি হয়, আমরা যে সমস্ত ননভেজ এরিয়া রয়েছে এখানে আমাদের জন্য সমস্যা, অনেক জায়গায় তো ডিমটা চাই না, ভেজ এরিয়া, আজকে ধরুন গুজরাট বা অন্যান্য জায়গায় অনেক রাজ্য আছে যেখানে ডিমটা দেওয়াই হয় না। ঠিক আছে, আমাদের এখানে যেহেতু আমরা মাছ মাংস খাই, ডিমটা আমরা এখানে বেশি চাহিদা, এর জন্য আমাদের এখানে সমস্যা হচ্ছে। কিন্তু এগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে, এগুলো আমরা করছি। এগুলো এসে বলে বিজেপি গভর্নমেন্ট এসে করেছে এরকম নয়, এগুলো চলে আসছে, এই প্রক্রিয়া এই পদ্ধতিতে চলে আসছে। এগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার এরকমই ছিল, আমাদের রাজ্যে 10,000 অঙ্গনওয়াড়ি, এগুলো তো বলছেন না একবার, যে আমাদের রাজ্যে 10,000 অঙ্গনওয়াড়ি, আমি মন্ত্রী হওয়ার আগে একটা অঙ্গনওয়াড়িতে ইলেকট্রিসিটি ছিল না, মানে একটা অঙ্গনওয়াড়িতে ইলেকট্রিসিটি ছিল না, 10,000 অঙ্গনওয়াড়ি। আমরা এসে 3,000-এর উপরে, আমি বললাম একটু আগে ডাটা, 3,000-এর উপরে অঙ্গনওয়াড়িতে আমরা ইলেকট্রিসিটি কানেকশন দিয়েছি। এই বিলটা কোথায় থেকে আসবে? তো এটা আমরা একটা ম্যানেজ করেছি, অর্থ দপ্তরের সঙ্গে কথা বলে 3,000-এর উপরে অঙ্গনওয়াড়িতে আমরা করেছি। বাকিগুলো তো আমাদের লক্ষ্য আছে এই বছর আমরা 100% অঙ্গনওয়াড়িতে যেন ইলেকট্রিসিটি করতে পারি। সময়ের সঙ্গে ধীরে ধীরে বদলানো হচ্ছে। আমাদের অঙ্গনওয়াড়িতে অ্যাটেন্ডেন্স কমে গেছে, কারণ হচ্ছে এখন ছেলেমেয়েরা ইংলিশ শিখতে চায়। কারণ আমার ছেলে মেয়ে যখনই একটু ক্লাস 1-এ ভর্তি হবে, তখন কি হবে, বিদ্যাজ্যোতিতে ভর্তি হতে চাইবে, পিএমসিতে বা প্রাইভেট স্কুলে, সেন্ট্রাল স্কুলে, সেখানে ইংলিশ মিডিয়াম পড়াশোনা হবে, তো তাই বাচ্চাকে ইংলিশ শেখাতে হবে। তার জন্য আমরা আমাদের শহরগুলোতে আজকে ধর্মনগর, উদয়পুর, আগরতলা সহ প্রায় 100খানা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা ইংলিশ মিডিয়াম করেছি। আমরা আগে অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা হতো 12 পাস হলে হতো,
আমরা নতুন এটাকে ক্যাবিনেটে সিদ্ধান্ত করেছি কয়েকদিন আগে। এখন গ্রাজুয়েট যারা হবে তাদেরকে আমরা অঙ্গনওয়াড়ি গ্রাজুয়েটই তো, 12 পাস এখন হ্যাঁ 12 পাস থেকে আমরা আগে 12 পাস ছিল, এখন আমরা গ্রাজুয়েট করছি, যে আমরা ছিল মাধ্যমিক পাস, এখন এটা 12 পাস করেছে। মানে ধীরে ধীরে সব বদলানো হচ্ছে। আগে 8 পাস হলে রান্নার কাজটা করবে, হেল্পারের কাজটা করতো, আর মাধ্যমিক পাস দিদিমণি কাজটা করতো, পড়াতেন। কিন্তু এখন 12 পাস করা হয়েছে, যেহেতু তাদেরকে ইংলিশে এবিসিডি শেখাতে হবে, 1 2 শেখাতে হবে, এগুলো ধীরে ধীরে বদলানো হচ্ছে। আর কিছু একদিন ধরে লক্ষ্য করছি যে বিশেষ করে যারা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকারা রয়েছে তারা নিয়মিতকরণ, পেনশন এবং গ্র্যাচুইটি বিষয়গুলি নিয়ে তারা আন্দোলন নিয়েছে এবং বারবার দপ্তরের কাছে তারা ডেপুটেশন দিয়েছে। এই বিষয়টা নিয়ে দপ্তরে কি প্রতিক্রিয়া? দেখুন, রেগুলার করার কথাটা আমি এইভাবে তো বলা যাবে না। সরকার ওনারা যে কাজটা করেন, প্রথম তো কথা, ওনারা চাকরি করেন না, এমপ্লয়ি নয়, ওনারা অনারিয়াম বেস সেবিকা। তো এই জায়গাটাতে ক্লিয়ার হতে হবে। সরকারি রেগুলার চাকরির জন্য যে রিজার্ভেশন, আমাদের যে সুপ্রিম কোর্ট গাইডলাইন রয়েছে, আমাদের দেশে যে নিয়ম রয়েছে, সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথমত রিজার্ভেশন ফিক্স করতে হয়। অর্থাৎ কতজন মহিলা চাকরি পাবে, কতজন পুরুষ মানে এসটি চাকরি পাবে, কজন এসসি পাবে, কজন মহিলা হবে, এটা তো ফিক্স হতে হবে। তো আমাদের অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে এগুলো কি ফলো করা হয়? অঙ্গনওয়াড়িতে তো এগুলো দেখা হয় না, যে কজন এসসি পেলো, কজন এসটি পেলো, কজন ওবিসি পেলো, কজন মহিলা পেলো, এগুলো তো এখানে ফলো করা হয় না। না, তো একটা সরকারি চাকরির ক্ষেত্রে যা যা নিয়ম নীতি রয়েছে এগুলো কোনো কিছুই এখানে ফলো করা হয় না। কারণ ওনারা অনারিয়াম বেস, ওনাদের চাকরিটা না ইন্টারভিউ হয়, ওনাদের চাকরিটা রিটেন ইন্টারভিউ হয় না, ওনাদের অ্যাপয়েন্টমেন্টটা সিডিপিও লেভেলে একটা প্রজেক্ট বেস হয়। অর্থাৎ একটা অঙ্গনওয়াড়ির জন্য সিডিপিও লেভেলে 2-3 জনের একটা টিম থাকে, তারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা করেন। তো অর্থাৎ একটা চাকরির ক্ষেত্রে যা যা দরকার হয় কোনো কিছুই ফলো করা হয় না। তা আমি জানি না এটা লিগেলি কতটুকু দাবি ঠিক, যে রেগুলার চাকরি করার জন্য, মানে যেহেতু অ্যাপয়েন্টমেন্টটাই, ওনাদের যে যোগদানটাই যেহেতু সরকারি যা নিয়ম নীতি রয়েছে এগুলো ফলো করা হয় না, তো সেই ক্ষেত্রে চাকরিটাতে যখন আমি রেগুলার যখন দাবি করবো এটা কতটুকু যথাযথ হবে, এটা তো ভাবার বিষয় রয়েছে। গ্র্যাচুইটির বিষয়টা, এটা কি অবৈধ বলে মনে করছেন? হ্যাঁ তাদের যে দাবিটা এটা অবৈধ? না, আমি তো অবৈধ বলছি না, কিন্তু এটা লিগেল ল ডিপার্টমেন্ট বলতে পারবে, বা দপ্তর এটাকে দেখতে হবে যে এইভাবে রেগুলার হয় কিনা। কারণ সারা দেশে কোথায় তো হয়নি, সারা দেশে কোনো রাজ্যে এটা হয়নি, বা আমি দেখিও নি, আমাদের কাছে অন্য কোনো রাজ্যে এটা দাবিও আসেনি। এখানে এটা আমি তো মনে করি যেটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দাবি নয়, এখানে কিছু পলিটিক্যাল পার্টি যাদের আর কোনো রাজনৈতিক করার প্ল্যাটফর্ম নেই, সব জায়গাতে তাদেরকে মানুষ ছুড়ে ফেলছে, এখন এই ধরনের মানুষকে একত্রিত করে নিজেরা চাইছে নিজেদের রাজনীতিটা চমকানোর জন্য। তো এটা একটা বিষয়। আপনি গ্র্যাচুইটিটার কথা বলেছেন, গ্র্যাচুইটিটা বিচারাধীন রয়েছে কোর্টে, যেহেতু বিচারাধীন নিশ্চয়ই এটা নিয়ে ভাবা হচ্ছে, যদি সেখান থেকে কিছু পজিটিভ আসে আমরাও চিন্তা করব। আচ্ছা স্যার, আমার তিনটা প্রশ্ন ছিল। বলুন। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা একটা, হুম। আর একটা বলেছেন মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। সমৃদ্ধি। আর আরেকটা হচ্ছে লাস্টের দিকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী অন্তর্জয় পদ্ধতি যোজনা। হ্যাঁ। দেখা যাচ্ছে আমরা কি করব যে ম্যাক্সিমাম লোকই বিপিএল, তো তারা যখন এই জিনিসগুলো যখন অফিসে যায় গ্রহণ করার জন্য, তখন অফিস থেকে সব ক্ষেত্রে অবহেলা করা হয়, তাদেরকে ঘুরানো হয় বা সঠিক সময় তাদেরকে এই কাজগুলো করে দিচ্ছে না, পেপারগুলো তাদের থেকে দিচ্ছে না, বলছে আজকে কেউ নেই বা কালকে আসো। যারা শিক্ষিত না, জানে না বিষয়, তাদেরকে কোনো রকমের সাহায্য করা হয় না অফিস থেকে। সেই বিষয়গুলো, অভিযোগগুলো তুলে আসছে, যার কারণে আপনি যে এটা তথ্য দিয়েছেন, এখন পর্যন্ত 45 জনকে এই একটা আনা হয়েছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, আরেকটা দিয়েছেন 105 জন। এত বড় রাজ্যে কিন্তু এত ছোট সংখ্যক শুনুন, এটা আমি কিন্তু পিছনে কি আপনি এই কারণটা না, এরকম নয়। আমি আপনাকে শুরুতেই বলেছি, আপনি লক্ষ্য করেননি হয়তো, আমি বলেছি যে আপনাদের মাধ্যমে প্রচার, যেহেতু এটা গত ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 25-26 অর্থ বছরে বাজেটে এটা ছিল, আমরা বাজেটে এটা রেখেছি। যেহেতু এই স্কিমটা জাস্ট লঞ্চ হয়েছে, এই স্কিমটা তো দেরি হয়নি, বাস লঞ্চ হয়েছে, একদম নতুন, তো অসংখ্য অগণিত মানুষ এই স্কিমটা সম্বন্ধে ধারণা নেই, জানেন না। এর জন্যই তো প্রেসটা আমি বললাম যে আজকে যে বিষয়গুলোর মূল বিষয়টা আমি বললাম, প্রেসের আজকে মূল বিষয় হলো যে আমাদের এই স্কিমটা যেহেতু নতুন লঞ্চ হয়েছে, আমরা ইতিমধ্যে 45 জন এবং 100 জনকে আমরা দিতে পেরেছি। আপনাদের মাধ্যমে এটা আরো প্রচার হবে এবং আরো লোক যেন এটাতে আসে এবং এই বেনিফিটটা নিতে পারে।
তো এর জন্যই তো আজকে আমরা করলাম এটা তো একদম নতুন, গত অর্থ বছর মানে 25-26 মানে লাস্ট এই তো শেষ হলো 2 মাস আগে, তো গত বছর ইমপ্লিমেন্ট হলো, এটা মাত্র এই একটা বিয়ের সিজন গেল। হ্যাঁ, অক্টোবরে শুরু করেছি। হ্যাঁ, এই অক্টোবর মাসে শুরু হয়েছে, তো মানে জাস্ট একটা বিয়ের সিজন আমরা পেলাম। তো এই বিয়ের সিজন তো সবাই জানে না, আর এটা হবে। আর দ্বিতীয়ত এখন এই 14-15-16 এই 3 দিন সারা রাজ্যে এডমিনিস্ট্রেটিভ ক্যাম্প হবে, সারা রাজ্যে এডমিনিস্ট্রেটিভ ক্যাম্প হবে। কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে যে ক্যাম্প হবে, সেই ক্যাম্পেও আমাদের এগুলো থাকবে, সেখানেও মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকবে। যেহেতু সারা রাজ্যে হবে, প্রত্যেকটা ব্লক এলাকায় হবে, প্রত্যেকটা আরবান এলাকায় হবে, তো সেখানেও এগুলো আমাদের প্রচারের মধ্যে থাকবে। তো আমি চাই আপনাদের মাধ্যমে এটা আরো প্রচার ঘটুক। দেখুন, একসঙ্গে এই স্কিমটাও কিন্তু আমরা গত বছর শুরু করেছি, এই যে চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি যে চ্যালেঞ্জ, যারা মানসিক দিব্যাঙ্গ, এটা তো প্রচুর সংখ্যায়, এখন পর্যন্ত 3492 জনে আমরা দিতে পেরেছি, 492 জন এসছে। তো এটা আর একটু প্রচার হলে আরো আসবে, এর জন্য আমরাও কাজ করছি। আমি আপনাদেরও সহযোগিতা চাই, এটার যে প্রচারটা একটু যেন বাড়ে। কোথায় যদি কেউ ধরুন যোগ্য ক্যান্ডিডেট, 18 বছর পূর্তি হয়েছে, অন্তোদয় পরিবার বিয়ের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে, সেখানে কাজ করছে না, আপনারাও সেটা তুলে ধরবেন। আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে অসংখ্য অগণিত যারা আপনারা তুলে ধরেন বিভিন্ন পেনশন পান না, সঙ্গে সঙ্গে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যতগুলো, বিশেষ করে PB24 প্রায় সময় ওনারা এই ভাতাটা তুলে ধরেন বিভিন্ন ইয়েতে। আমি সঙ্গে সঙ্গে, হয়তো ওনাদের সঙ্গে কথা হয় না, আমি যাদের নাম আসে তাদের সঙ্গে কথা বলি, পরিবারের সঙ্গে, এবং প্রত্যেকটা কেস ওনারা যদি একটা কেস স্টাডি করেন, দেখে নেবেন যে 1 বছরে কতগুলো কেস ওনারা তুলেছেন মিডিয়ার মাধ্যমে। প্রত্যেকটা কেস আমরা সলভ করেছি, যেখানে যেখানে বিভিন্ন কারণে ভাতা পায় না। এটা প্রথমবার হবে বোধহয় 2018-এর পর, যে আস্তাবলের মতো জায়গাতে বিবেকানন্দ ময়দানে আমরা ক্যাম্প করে পেনশন দিয়েছি, ক্যাম্প লাগিয়ে 8 জেলার ক্যাম্প লাগিয়ে সেখানে আমরা পেনশন দিয়েছি সবাইকে। আমরা বলেছি যে 60% উপরে দিব্যাঙ্গ যারা সবাই আসুন, সবাইকে আমরা দেবো এখানে। আপনাদের কাছে যদি এরকম কোনো কেস আসে, দিব্যাঙ্গ বিশেষ করে, আপনারা আমাদের কাছে পাঠাবেন বা যোগাযোগ করবেন, আমাদের CDPO সঙ্গে আমি সোশ্যাল মিডিয়াতে গিয়ে কথা মানুষকে কমেন্ট করি যে আমার সঙ্গে যোগাযোগ করুন, বা আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করি। তো আমার তো আপনাদের সহযোগিতা চাই, তাহলে আরো ইমপ্লিমেন্ট করতে পারবো। দেখুন, ক্যান্সারের যে ভাতাটা পাওয়ার জন্য অফিসে গেলে আমি দেখতাম যে 1 মাস 2 মাস লাগতো। আমরা নিজেরা এখন আমরা ডেস্ক খুলেছি যে সেখানে জমা দিন, আমরা 1 মাসের মধ্যে তার ব্যবস্থা করে দিচ্ছি, আমরা তাদের পেনশন পাওয়ার ব্যবস্থা। আর কিছু চাইল্ড ম্যারেজ, কিরকম পিকচারটা এখন 18-র পর থেকে 25-26-এ? দেখুন, আমরা 18 পর থেকে আমি বলতে পারবো না, কিন্তু কম হচ্ছে, ধীরে ধীরে কম এই কারণে হচ্ছে। দেখুন, এটার তো সঠিক তথ্য নেই যে কতগুলি বিয়ে হচ্ছে, কিন্তু আমরা কেস বাড়ছে, আমরা ধরছি যেগুলো আটকানো হচ্ছে, সেই সংখ্যাটা আমাদের কাছে আসে। ধরুন, আমরা সংখ্যাটা যেমন ধরুন, আমরা যদি দেখি 2023-এ যদি আমরা 200 বিয়ে ক্যান্সেল করে থাকি, আমরা 2024-এ এটা 500 বিয়ে ক্যান্সেল করেছি। মানে সংখ্যাটা বাড়ছে আমাদের, ধীরে ধীরে আমরা সংখ্যাটা, আমাদের অ্যাওয়ারনেসটা বাড়ছে। অ্যাওয়ারনেসটা বাড়ার মানেই তো হচ্ছে মানুষ আটকাচ্ছে, যখন এই যেখানে বিয়েটা ব্যবস্থা করছে সেটা আটকানো হচ্ছে। তো এই সংখ্যাটা 2025-26-এ স্যার এটা বেড়ে স্যার 9,992টা হয়েছে। হ্যাঁ, 992 প্রিভেনশন হয়েছে, মানে আটকানো হয়েছে, হ্যাঁ, prevention হয়েছে। মানে আটকানোর সংখ্যাটা বাড়ছে। এখন অ্যাওয়ারনেস যথেষ্ট বেড়েছে আমাদের। আমরা SDM, BDO, আমাদের পঞ্চায়েত সচিব, তাদেরকেও সামিল করেছি আমরা এটার মধ্যে। তো আমরা কম করার চেষ্টা করছি, এবং এই স্কিমও এর জন্য হয়েছে যে কেউ যেন 18 বছর, এই স্কিমের লাভটা 18 বছর পুরো হলে পরেই পাবে, বা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা, এই স্কিমগুলো কিন্তু 18 বছর পুরো হলে পরেই যে বিয়ে হবে এবং 19 বছর গর্ভবতী হবে, সেই সুবিধাগুলো পাবে। তো এগুলো আমরা ধীরে ধীরে কম হচ্ছে, আমরা বলতে পারি যে আমরা নিরাশ নই, আমরা আশার দিকে আছি, কম হচ্ছে সংখ্যাটা, খুব দ্রুত গতিতে কম হচ্ছে। স্যার, এই প্রিভেনশনের ব্যাপারটা যদি বলছেন, যেটা আমি আগে বলেছি, বর্ডারিং এরিয়াগুলিতে কি অবস্থা ত্রিপুরা? মানে এই যে প্রিভেনশনের যে অ্যাটেম্পটটা বা কেসেস যেটা চাইল্ড ম্যারেজের, সেটা কি বর্ডারিং এরিয়া ত্রিপুরাতে বেশি? আই মিন হ্যাঁ, এটা ঠিক বলেছেন, বর্ডারিং এরিয়া এরকম নয়, এটা সোনামুড়া বা কৈলাসহর সেই জায়গাগুলোতে একটু বেশি।
এটা একটা কারণ রয়েছে, সেখানে একটা সোসাইটি একটা সমাজের মধ্যে সেটা একটু বেশি। তো সেগুলো নিয়েও আমরা কাজ করছি। আমাদের যারা আমাদের সিডব্লিউসি রয়েছে বা আমাদের অন্যান্য অর্গানাইজেশন গুলো এখন নতুন নতুন এসে তারাও কাজ করছে, সোশ্যাল অর্গানাইজেশনও অনেকরা কাজ করছে এগুলো নিয়ে। থ্যাংক ইউ। আপনারা প্রায় সময় একটা অভিযোগ করতেন যে তারা কাগজপত্র রেডি করে বিভিন্ন জায়গায় যায় বা কর্পোরেটর হোক বা অন্যান্য ওয়েবসাইট যায়, তারা পায় না। কি বুঝিনি? হ্যাঁ। তারা কাগজ নিয়ে ঘোরাফেরা করতে। এটা কি অনলাইনে পোর্টালে করার কোনো আপনাদের পরবর্তী সময়ে কোনো প্ল্যান আছে? আরেকটা হচ্ছে ভাতা কি বাড়ানোর কোনো সম্ভাবনা আছে? না না, এরকম কিছু নেই। ভাতা বাড়ানোর এখন কোনো পরিকল্পনা নেই। আর ভাতা পায় না এই সংখ্যাটাতে বললাম, পায় না, আপনারা সিডিপি অফিসে যোগাযোগ করুন। না হলে আমাদের দেখুন, কেউ ঘুরছে বলা এইভাবে তো হয় না। না কেউ বললো আমি ঘুরছি, আমরা ক্যাম্প করে পত্রিকাতে অ্যাড দিয়ে বিজ্ঞাপন দিয়ে আমরা করছি। এখন বিভিন্ন লোক আছেন যিনি ধরুন ক্যাটাগরিতেই পড়েন না, পরিবারে কেউ সরকারি চাকরি করেন বা ধরুন পরিবারে কেউ আর্থিক রোজগার ভালো, ইনকাম ট্যাক্স জমা দেন, তিনি এখন ভাতার কাগজ নিয়ে ঘুরলে কি করে পাবেন? যোগ্য ক্যান্ডিডেট যদি কোথায় ভাতার কাগজ জমা না নেয়, আমাদের অভয়নগর অফিসে জমা দিন, আমার কাছে জমা দিন। আমি প্রতিনিয়ত বলি যে আমার কাছে দিন, নয়তো আমাদের অফিসে যোগাযোগ করুন। এরকম থ্যাংক ইউ। থ্যাংক ইউ।